আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সবাই সতর্ক থাকুন, ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। জামায়াত আমির দীর্ঘমেয়াদী অর্থায়নে সুদ হার পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে দেশ এগোতে পারে না, মিয়া গোলাম পরোয়ার। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মিছিল। নিউ ইয়র্কে শিশু যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার। আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট। যশোরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 20। কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি। তেহরান বিমানবন্দরে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু। দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। ইরান যুদ্ধে পেন্টাগনের ব্যয় দিয়ে বাঁচানো যেত 9 কোটি প্রাণ, জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিল, এখনো ষড়যন্ত্র চলছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থামেনি। যারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার এবং শক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশ নিয়ে বিশ্ব দরবারে ষড়যন্ত্র করছে, কিন্তু এতে লাভ হবে না। বিশ্ব দরবারে জানে এই সরকার জনগণের নির্বাচিত। চোখ কান খোলা রাখতে হবে। স্বৈরাচারকে যেভাবে জবাব দেওয়া হয়েছে একইভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে, সতর্ক থাকতে হবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক বছর আগেও এই রাজপথে বা দালানের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে স্বৈরাচারের বাহিনী হামলা চালাতো। যেসব দূতাবাস বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 1 মে বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শ্রমিকদের অধিকার রক্ষায় বহির্বিশ্বে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, প্রবাসী কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হন। যেসব দূতাবাস বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না এবং তাদের বিপদে পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, সেসব দূতাবাস চালু রাখার কোনো প্রয়োজন নেই। এ সময় তিনি ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে জানান। দেশের শিল্প ও বিনিয়োগ খাতে গতি আনতে দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধার সুদ হার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তার সব তফসিল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এ হার ও নীতিমালা আগামী 1 মে থেকে কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্যামেলস রেটিং এর ভিত্তিতে ভিন্ন ভিন্ন সুদ হার তহবিল পাবে। রেটিং 1 প্রাপ্ত ব্যাংকগুলো 5 বছর মেয়াদে 1%, 7 বছর মেয়াদে 1.25% এবং 10 বছর মেয়াদে 1.50% সুদে ঋণ নিতে পারবে। রেটিং 2 প্রাপ্ত ব্যাংকের ক্ষেত্রে 5 বছর মেয়াদে সুদ হার নির্ধারণ করা হয়েছে 1.25%, 7 বছরে 1.50% এবং 10 বছরে 1.75%। রেটিং 3 প্রাপ্ত ব্যাংকগুলো একই মেয়াদে যথাক্রমে 1.50%, 1.75% এবং 2% সুদে অর্থায়ন সুবিধা পাবে। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 50 বছর পর পুরনো বিষয়ের সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে দেশ এগোতে পারে না। তিনি বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। তাদের স্বাধীনতা বিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না, বরং উপহাস করে। শুক্রবার কুমিল্লা নগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি সক্রিয় রয়েছে। তাদের তৎপরতার ফলেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 বর্তমান অবস্থায় রয়েছে। সমাবেশে তিনি আরো বলেন, কমিউনিজম তত্ত্বে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাজধানীর উত্তরায় মাথায় কাফনের কাপড় বেঁধে পিরোজপুর জেলা ছাত্রলীগ, বরিশালের গরুনদী এলাকায় এবং চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন তারা। পিরোজপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার সকাল 9টার দিকে তুরাগ থানার বেড়িবাঁধ মহাসড়ক এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে একটি ঝটিকা মিছিল করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে মিছিলটি বের করেন মিছিলকারীরা। মাথায় সাদা কাফনের কাপড় পরে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক প্রদক্ষিণ করেন। এতে পিরোজপুর সহ বিভিন্ন এলাকায় থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এদিকে বরিশাল জেলার গরুনদী উপজেলার ফুরকাটা বাস স্ট্যান্ডে ঢাকা বরিশাল মহাসড়কে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গরুনদী উপজেলা কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিলটি ভুরকাটা বাস স্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কুইন্সের জামাইকা এলাকার শার্টফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে ঘটে এই ঘটনা। অভিযুক্ত 65 বছর বয়সী তাজুল ইসলাম ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ অনুযায়ী গত 21 ও 27 এপ্রিল মসজিদের ভেতরে দুটি পৃথক ঘটনায় 10 বছর বয়সী মেয়ে শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড এ ঘটনার তদন্ত করে এবং 27 এপ্রিলই অভিযুক্তকে গ্রেপ্তার করে। কুইন্স ক্রিমিনাল কোর্ট দায়ের করা মামলায় তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর 12টি অভিযোগ আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। পোস্টে আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা লিখেন, জামাত শিবির ব্যবহার করলো ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না, এখন মেয়রও হতে দিবে না। আহারে ব্রো, লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার। যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার মাহির দায়ান আমিন বৃহস্পতিবার 4টি পয়েন্টে নিলামের মাধ্যমে হরিহর নদ খননের মাটি বিক্রয় করেন। পরে ওই মাটি বেশি দামে বিক্রি করে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, নায়েবে আমির মহিউল ইসলাম, ছাত্রদল নেতা সালিমুন হোসেন আল মামুন সহ উভয় পক্ষের অন্তত 20 নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও আল মামুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। আগুনের পাশাপাশি সড়কে রক্তের দাগ পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে আনুমানিক 2টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। জানা যায়, কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে গেলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ট্রাকটির প্রায় 10 ফুট দূরে সড়কের উপর রক্তের দাগ দেখতে পাওয়ায় ঘটনাটি আরো রহস্যজনক হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ট্রাকটিকে আগুনে পুড়তে দেখার পাশাপাশি সড়কে রক্তের চিহ্ন লক্ষ্য করেন। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ৫৮ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে এই বিমান চলাচল স্থগিত করা হয়েছিল। ফ্লাইট বন্ধ থাকায় বহু যাত্রী বিভিন্ন দেশে আটকা পড়েন, ব্যবসা বাণিজ্য ব্যাহত হয় এবং অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েন। ২৫ এপ্রিল থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয়। বর্তমানে ৮টি দেশীয় বিমান সংস্থা এবং প্রায় ১৫টি গন্তব্য ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে মদিনা, ইস্তাম্বুল, মাস্কাট, চীন ও রাশিয়ার মতো আন্তর্জাতিক গন্তব্যও রয়েছে। তবে যুদ্ধের আগের তুলনায় ফ্লাইট সংখ্যা অনেক কম। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন ফুটেজ ও সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সাদা ফসফরাস এমন এক রাসায়নিক পদার্থ যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে ছড়ানো হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র জ্বলে ওঠে এবং খুব দ্রুত আগুন ছড়াতে পারে। নেতৃত্বস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই রাসায়নিক ব্যবহারকে বেআইনি বলে নিন্দা জানিয়েছে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয় নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সংখ্যাতে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে ওয়াশিংটন। তবে এই হিসাব নিয়েও সংশয় দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩ ব্যক্তি জানিয়েছেন, পেন্টাগনের দেওয়া ২৫ বিলিয়ন ডলারের এই অঙ্কটি আসলে প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক কম। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী সংস্থার প্রধান টম ফ্রেকচার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যে পরিমাণে অর্থ ব্যয় করেছে তা দিয়ে বিশ্বের প্রায় ৮,৭০,০০,০০০ মানুষের জীবন রক্ষা করা সম্ভব ছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।